খুব একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে আমরা ধাবিত হচ্ছি। এই পার্বত্য অঞ্চলের স্থায়ী শান্তির জন্য সেখানে পার্মানেন্ট ক্যান্টনমেন্ট ছাড়া স্থায়ী শান্তি কখনোই আসবে না। পরিকল্পিতভাবে দিনের পর দিন উত্তপ্ত করা হচ্ছে এবং বাংলাদেশকে অস্থিতিশীলভাবে একটি আনস্টেবল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য যে গোষ্ঠীগুলো ইতিমধ্যে কাজ করছে তারা কিন্তু আমাদের সামনে পরিষ্কার। আমি আজকের এই প্রেজেন্টেশন দেখে রীতিমতো আমার গা শিওরে উঠেছে যে কিভাবে তারা এই পার্বত্য অঞ্চলকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে একটি স্বতন্ত্র খ্রিস্টান স্টেট বানানোর জন্য যে কার্যক্রমগুলো চালাচ্ছে এগুলো কিন্তু আমরা আরো কয়েক বছর আগে থেকেই জানি, বুঝি এবং সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম বিভিন্নভাবে কিন্তু আমরা এগুলো দেখে আসছি। কিন্তু এগুলো দেখা সত্ত্বেও এর আগে বাংলাদেশের তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচার যারা দায়িত্বে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তারা কিন্তু জেনে বুঝে এই গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করেন নাই, বরঞ্চ আমি মনে করি পার্শ্ববর্তী দেশের চাপে তারা এক প্রকারের নীরব দর্শকের ভূমিকায় ছিল। তো তৎকালীন আওয়ামী সরকারের কাছে আমাদের খুব একটা প্রত্যাশা আকাঙ্ক্ষা ছিল না, কারণ আমরা জানি যে আওয়ামী লীগ একটা শুধুমাত্র ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নকারী সরকার। কার্যত পক্ষে জাতের হাতে কোনো পাওয়ার কিংবা কোনো ক্ষমতা নেই। এরা ইন্ডিয়া থেকে প্রেসক্রিপশন আসে, ঢাকার রাজত্বে বসে এটা সেটা বাস্তবায়ন করে। তো এখন এই 5ই আগস্টের পরে যে সরকার ছাত্র জনতার সরকার বলে ক্ষমতার চেয়ারে বসলেন, হাজার হাজার মানুষের রক্ত, জীবন, আত্মত্যাগের বিনিময়ে যাদেরকে আমরা চেয়ারে বসালাম, এদের কাছে আমাদের অনেক প্রত্যাশা, অনেক আকাঙ্ক্ষা ছিল। কিন্তু এই 1.5 বছরে তারা আসলে জনগণের কতটুকু আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পেরেছে এটা কিন্তু আজকে বড় একটা প্রশ্নের বিষয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কয়েকদিন আগে, বোধহয় 10-15 দিন আগে পার্বত্য অঞ্চলে যে সংঘর্ষ, যে হাঙ্গামা আমরা দেখলাম, এটা দেখার পরেও এই সরকার এবং এই সরকারের দায়িত্বশীল অর্গানগুলো যদি চুপ থাকে, নিশ্চুপ থাকে, নীরব দর্শকের ভূমিকায় থাকে, তাহলে আমাদের বলতে আর বাকি থাকে না যে খুব একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে আমরা ধাবিত হচ্ছি এবং সেটা খুব বেশি দিন সময় লাগবে না। আজকে এই যে নানা রকম ধরেন যে আমাদের সামনে প্রশ্ন, নানা রকম আলোচনা সমালোচনা ইতিমধ্যে তৈরি হয়েছে, আদিবাসী, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এটা সেটা, আমি এত ব্যাখ্যা বিশ্লেষণে যাব না ভাই। আমার বক্তব্য একবারই স্পষ্ট। আমাদের সংবিধান যা বলে, আমাদের বিদ্যমান আইন যা বলে, এই আইন এবং সংবিধানের মধ্যে আমাদের থাকতে হবে। এর বাইরে ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নেই, তাকানোরও কোনো সুযোগ নেই। বাংলাদেশের সংবিধান বলে এই 56,000 বর্গ মাইল এলাকার মধ্যে যারা রয়েছে, বসবাস করছে, যারা বাংলাদেশের পাসপোর্টধারী, তারা প্রত্যেকেই বাংলাদেশী। এটাই আমাদের একমাত্র পরিচয়। এর বাইরে হয়তো জাতি, ধর্ম, বর্ণ, নানান শ্রেণী কিংবা আপনার গোত্রের কারণে আপনার ভিন্ন পরিচয় থাকতে পারে। ধর্মীয় কারণে আপনি মুসলমান হতে পারেন, হিন্দু হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, হোয়াট এভার, কিন্তু আপনার আসল পরিচয় আপনি বাংলাদেশী। এখন এই বাংলাদেশী পরিচয় ব্যতি রেখে কেউ যদি আরো একটি ভিন্ন পরিচয় তৈরি করার চেষ্টা করে, এরা রাষ্ট্রদ্রোহ কার্যক্রমের সাথে জড়িত, দেশ বিরোধী কার্যক্রমের সাথে জড়িত এবং এদের বিরুদ্ধে কড়া অ্যাকশন এই রাষ্ট্রকে নিতে হবে, সরকারকে নিতে হবে। আমরা কোনো ওই ভিনদেশি, আমেরিকান, ইউরোপিয়ান, ভারত কিংবা পাকিস্তানের প্রভুত্ব রাজত্ব এই বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ বাস্তবায়ন হতে দেব না। এই দেশ কিভাবে চলবে এটা সিদ্ধান্ত নেবে এই বাংলাদেশের জনগণ, এদেশের নাগরিকরা। এই পার্বত্য অঞ্চলের স্থায়ী শান্তির জন্য সেখানে পার্মানেন্ট ক্যান্টনমেন্ট ছাড়া স্থায়ী শান্তি কখনোই আসবে না। সেনা ক্যাম্প বসাবেন, 2 দিন পরে প্রত্যাহার হবে, সেনা ক্যাম্পে হামলা হবে, নিয়মিত হচ্ছে। আমাদের আর্মি অফিসারদের উপরে বারবার আক্রমণ হচ্ছে, এরকম ঘটনা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি।